চাঁদপুকুর গ্রামে বিকেল থেকেই ঝোড়ো হাওয়া বইতে শুরু করেছে। একটু একটু বৃষ্টি হবে বলে মনে হচ্ছে। এই চাঁদপুকুর গ্রামের পাশ দিয়ে চলে গেছে একটা বড় রাস্তা, যা গিয়ে মিশেছে একদম শহরের সঙ্গে। সেই বড় রাস্তা দিয়ে যাচ্ছিল একটা 4 চাকা গাড়ি, যাতে ছিল 3টে ছেলে। হঠাৎ করে গাড়িটা খারাপ হয়ে যাওয়ার পর একটা ছেলে, যার নাম আদিত্য, সে বলে ওঠে, এই গাড়িটার আবার কি হলো? বিরক্ত লাগে। গাড়িতে বসে থাকা আরও দুজনের মধ্যে একজনের নাম রক্তিম আর অপরজনের নাম সায়ন। হঠাৎ সায়ন বলে ওঠে, এটা কোন জায়গায় এলাম রে? বীরপুকুর গ্রাম তো এটা নয়, তবে কোন গ্রামে এলাম বলতো? শহরের রাস্তার পাশ দিয়ে ঢুকে গেছে একটা অন্ধকার পথ, আর সেদিকে না গিয়ে তাদের কোনো উপায় নেই। তাদের সেদিকেই যেতে হবে, না হলে সেই সোজা পথ ধরে চলতে হবে, যার শেষ কোথায় তা তারা জানে না। তাই তারা সিদ্ধান্ত নেয় একটা রাত কোনো রকমে এই গ্রামে তারা কাটিয়ে দেবে। দেখ ভাই, আমি কোনো রিস্ক নিতে চাই না। এখানে কোনো জনবসতি আছে বলে তোর মনে হয়? এইসব জায়গায় ঢুকিস না, আমার ভালো লাগছে না। কেন রে, ভূতে ধরবে নাকি? হ্যাঁ, এত রাতে তুই কোথায় মরতে যাবি? চুপচাপ চল। হ্যাঁ তাই চল, কিন্তু কিছু হলে কিন্তু আমায় বলবি না। বাবা, উনি আমাদের বীরপুরুষ না, ওনাকে বলতে হবে। যত সব। এরপর তারা রাস্তার একধারে গাড়িটাকে রেখে দিয়ে সেই অন্ধকার পথ ধরে হাঁটতে শুরু করে। অন্ধকার পথ ধরে হাঁটতে হাঁটতে তাদের চোখ সয়ে যায়। তারা দেখতে পায় গ্রামে যথেষ্ট ঘরবাড়ি আছে, কিন্তু কোনো বাড়িতেই জনবসতি আছে বলে মনে হয় না। হঠাৎ একটা ভারী কণ্ঠ শুনতে পেল তারা। পেছনে ফিরে দেখতে পেল একটা বুড়ো লোক একটা লাঠি হাতে, চাদর গায়ে দিয়ে, লণ্ঠন হাতে দাঁড়িয়ে আছে। তাদের দেখে বলে ওঠে, কারা তোমরা? কি চাই এখানে তোমাদের? আসলে কি হয়েছে, আমরা যাব বীরপুকুর গ্রাম, কিন্তু মাঝ রাস্তায় আমাদের গাড়ি খারাপ হয়ে যায়। এখন আমরা কোথায় থাকবো তাই এই গ্রামে চলে এসেছি। আমরা এই গ্রাম চিনিও না। বীরপুকুরটা যে অনেক দূর, এটা তো চাঁদপুকুর গ্রাম। তা বলছিলাম কি, একটা রাতের মতো কি এই গ্রামে থাকার কোনো ব্যবস্থা হবে? দেখো, নিজের ভালো চাইলে এই গ্রাম থেকে এখনই বিদায় নাও। কিন্তু কেন? এত প্রশ্ন করো না, এখান থেকে চলে যাও। কি আপনার কথায় চলে যাব নাকি? হ্যাঁ, যাব না। দেখি আপনি কি করতে পারেন। দেখো, তোমাদের ভালোর জন্যই বলছি, এই গ্রামে রাত কাটিও না, এখান থেকে বিদায় নাও। দেখ ভাই, এখান থেকে চল, আমার কিছু সুবিধার মনে হচ্ছে না। এই যে মশাই, আপনার সমস্যাটা কি বলুন তো? শুনবে তবে কেন আমি বারণ করছি? হ্যাঁ বলুন, দেখি আপনার কি এমন কারণ আছে। যত সব পাবলিক। আচ্ছা আচ্ছা, আমার পেছনে পেছনে আসো। এরপর ওরা 3জন মিলে একসঙ্গে বুড়ো লোকটার পিছনে যেতে লাগলো, এবং বুড়ো লোকটি একটি বটগাছের নিচে এসে বলল, জয় মহাকাল, এই জায়গাটা সব থেকে সুরক্ষিত। আচ্ছা, এবার আপনার ঘটনাটা বলবেন কি? সব কথা তো সব জায়গাতে বলা যায় না। বাবা, তা এখানে কি সেটা বলা যাবে? শোনো তবে, ঘটনাটা আজ থেকে প্রায় 200 বছর আগের। সেই সময় এই বীরপুকুর গ্রামে রাজত্ব করত দত্ত জমিদাররা। দত্ত জমিদাররা ছিল খুবই অত্যাচারী। ওই দত্ত জমিদার এই গ্রামের কত শিশু, কত পুরুষকে যে হত্যা করেছে তার কোনো হিসেব নেই। কত নারীকে রাত্রিবেলা তুলে নিয়ে গিয়ে তার ক্ষতি করেছে তার কোনো হিসেব নেই। তবে এই সমস্ত অত্যাচারের মধ্যেও চলে যাচ্ছিল তাদের দিন। তবে রাজনারায়ণ দত্তের ছেলে রুদ্রনারায়ণ দত্ত সবটা ধ্বংস করে দিল। কিভাবে? তখন ইংরেজ যুগ, সেই সময় ইংরেজদের মন জুগিয়ে চলতে হতো জমিদারদের। রাজনারায়ণ দত্তের কোনো সমস্যা ছিল না এই বিষয় নিয়ে, কিন্তু রুদ্রনারায়ণ দত্ত ইংরেজদের সহ্য করতে পারত না।
কিন্তু সরকারের বিরুদ্ধে কথা বলার ক্ষমতা তার ছিল না। তাই পাশের গ্রামের এক বিখ্যাত তান্ত্রিককে ডেকে নিয়ে আসে এই গ্রামে। তান্ত্রিকের সঙ্গে সলা পরামর্শ করে সে নিজের কাছে বশ মানাতে চায় কোনো এক পিশাচিনীকে। সেই তান্ত্রিকের কথা অনুযায়ী দিন রাত এক করে চলতে থাকে তপস্যা। তারপর শোনা কথা অনুযায়ী সত্যি নাকি রুদ্রনারায়ণ দত্ত পিশাচিনীকে নিজের বশ করতে সক্ষম হয়। কিন্তু এই ধরনের অপদেবতাদের বশ করে রাখাটা খুব একটা সহজ বিষয় নয়। সেই জন্য গ্রাম থেকে প্রতিদিন একটি করে শিশুকে নিয়ে যেত রুদ্রনারায়ণ এবং তাকে বলি দিয়ে সেই অপদেবতার খিদে মেটাত। কিন্তু এইভাবে চলতে চলতে এক সময় কোনো এক কারণে সেই অপদেবতা রুষ্ট হয়। তান্ত্রিক নাকি আগেই বলেছিল এই অপদেবতাকে বশ করে রাখা অত সহজ নয়। ব্যাস, তারপর থেকেই শুরু হয়ে যায় এই গ্রামের খারাপ দিন। ধীরে ধীরে গ্রামের সমস্ত মানুষ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে মারা যেতে থাকে। এমনকি এই মৃত্যু বিভীষিকা থেকে মুক্তি পায়নি ওই জমিদার বাড়ির লোকজন। শোনা কথা অনুযায়ী রুদ্রনারায়ণ দত্ত যখন বুঝে গেছিল যে সে মারা যাবে, তখন সে একটা ঘরের মধ্যে কী সব নাকি মন্ত্র লিখে রেখে গিয়েছিল, যে মন্ত্র পড়লে এই গ্রাম থেকে সে পিশাচিনীকে তাড়ানো সম্ভব হবে। তবে একটা কথা মনে রেখো, ওই বাড়ির মাত্র একটা ঘরই সুরক্ষিত, বাকি সব ঘরগুলোতে হয়ে আছে অপদেবতার প্রভাব, আর নয়তো এই গ্রামবাসীদের আত্মা। তো মন্ত্র যদি লিখে রেখে যেতে পেরেছিল, তাহলে সে নিজে পড়েনি কেন? যে পিশাচিনীকে নিজে ডেকে আনে সে তাকে তাড়াতে পারে না। তোমরা আর এক মুহূর্ত এখানে থেকো না, এখান থেকে চলে যাও, বেরিয়ে যাও এখান থেকে। আচ্ছা, 200 বছরের পুরনো কথা যদি সত্যি হয়, তবে নিশ্চয়ই ওই জমিদার বাড়ি আর ঠিক নেই। দেখো বাবারা, ওই বাড়ি ঠিক অমাবস্যার রাতে জেগে ওঠে নিজের শিকার খোঁজবার জন্য। ওই বাড়ি ধীরে ধীরে নিজের রূপে ফিরতে থাকে। প্রথম প্রথম দেখে মনে হবে ওই বাড়ি 40-50 বছরের পুরনো, কিন্তু না, তোমরা যদি আরও কিছু পরে গিয়ে দেখো, তখন মনে হবে ওই বাড়ি একদম নতুন। ওই বাড়ির মায়ায় পড়ো না, পালাও। তোমরা এখান থেকে পালিয়ে যাও, পালিয়ে যাও বলছি, পালিয়ে যাও, পালিয়ে যাও। বলতে বলতে হঠাৎ করে ওই বুড়ো লোকটি কোথায় যেন দৌড়ে চলে যায় এবং অন্ধকারে কোথায় যেন হারিয়ে যায়। কোথায় যাচ্ছেন? আরে কোথায় যাচ্ছেন? দাঁড়ান দাঁড়ান, কোথায় যাচ্ছেন? দেখ দেখ দেখ, বুড়োটার অবস্থা দেখ, 10টা গল্প শুনিয়ে দৌড়ে পালাচ্ছে দেখ। এই পাবলিকগুলো যে কোথা থেকে আসে কে জানে। এই এই চল তো, এই গ্রাম থেকে বেরিয়ে পড়ি। কেন রে, ওই বুড়োর গল্প শুনে তোর ভয় লাগছে নাকি? দেখ ভাই, রিস্ক নিয়ে লাভ নেই, আমরা না হয় গাড়িতেই থেকে যাব। আমি আজকে রাত্রিটা এই গ্রামেই কাটাবো। চল আমার সঙ্গে চল, দেখি তোর কোন পিশাচিনী আমার কাছে আসে। যত সব আজগুবি গল্প দেখবো আমিও, কোন 200 বছরের ভূত আমার কাছে আসে। এই শোন, তোদের এই আজগুবি গল্পগুলো না তোদের কাছেই রাখ। দেখ ভাই, ভূত প্রেত নিয়ে মজা করিস না, পালিয়ে চল না। বাঁচতে চাইলে পালা এখান থেকে, পালা। এতক্ষণ তো বলছিলাম আমি যে ওই গ্রামে রাত কাটাবো, কিন্তু এখন বলছি ওই জমিদার বাড়িতেই রাত কাটাবো। চল দেখি কোন ভূত আমার কি করতে পারে। হ্যাঁ চল। তারা চলতে থাকে। প্রায় ঘন্টা 2 পর তারা দেখতে পায় তাদের সামনে একটা মস্ত বড় বাড়ি। সেই বাড়িটার গেটটা এতটাই জং ধরে গেছে যে সেটা দেখে সহজেই বোঝা যায় সেটা বহুদিন খোলা হয়নি। ওই দেখ, 200 বছরের পুরনো বাড়ি। হ্যাঁ, এই গেটটা দেখে আমার মনে হচ্ছে 50 বছরের পুরনোও হবে না। চল তো ভেতরে চল। ভাই, বাড়িটা দেখতে একদম রাজবাড়ির মতো। এটা দেখে তো
জমিদার বাড়ি বলেই মনে হচ্ছে, তাই না? হ্যাঁ রে ভাই, কি বাড়িটা দেখতে সুন্দর। ঢুকবি নাকি বাইরেই দাঁড়িয়ে থাকবি? যেহেতু গেট তারা খুলতে পারেনি, তাই তারা পাঁচিল টপকে বাড়ির ভেতরে প্রবেশ করে। প্রবেশ করার পর আরে বাস, এটা দারুণ বাড়ি তো। এত সুন্দর একটা বাড়ি কি করে তোদের ভূতেদের হাতে ছেড়ে দিই বল? চল তো ভেতরে চল, আজকে রাত্রিটা বাড়িতে ভালোই কাটবে। দেখ, ভালো কথা বলছি, ওই বৃদ্ধের কথা মনে আছে তো? উনি কিন্তু বারবার বলে দিয়েছিলেন এই বাড়ি আজকের দিনে জেগে উঠবে। এ ভাই ভাই, ভালো কথা বলছি, চল না, পালিয়ে চল, এখান থেকে পালিয়ে চ। ওই, তোর দেখে মনে হচ্ছে এই বাড়িটা 200 বছরের পুরনো? কোনো সাধারণ বুদ্ধি নেই তোর? একটু বুদ্ধি খাটালে বুঝতে পারবি বাড়িটা 200 বছরের পুরনো বাড়ি হতেই পারে না। ওই বুড়োটাও তোকে 10টা গল্প শুনিয়ে গেছে, আর তুইও সেটা শুনে বিশ্বাস করে বসে আছিস। ছাড় তো। এই এই বাথরুমটা কোন দিকে হবে বলতো? কেন রে, ভয়টা কেটে গেল নাকি তোর? হ্যাঁ, ছাড় তো, আর ভূত টুত মেনে লাভ নেই। আর সায়ন, তুই একটু বেশি ভাবছিস বুঝলি, কিচ্ছু হয় না রে ওসব। একটা কাজ কর, একটা মোমবাতি নিয়ে চল, বাথরুমটা কোন দিকে একটু খুঁজে দেখি। হঠাৎ পিছনে ফিরতে গিয়ে রক্তিম উল্টে পড়ে যায় এবং পড়ে গিয়ে ওর হাতের কাছে ঠেকে একটা মোমবাতি। আহ, বাপরে, ও কোমরে কি জোরে লাগলো রে। কিন্তু এই একটা কাজের জিনিসও পেয়েছি বুঝলি। এই দেখ, এই দেখ, একটা মোমবাতি। সায়নের থেকে দেশলাই নিয়ে আদিত্য মোমবাতিটা জ্বালায় এবং আলোতে সেই বাড়ির সৌন্দর্য দেখে, কি অপূর্ব, কি সুন্দর এই বাড়ি। অন্ধকারের থেকে আলোতে যেন আরো বেশি সুন্দর দেখাচ্ছে এই বাড়িটাকে। চল একটা ঘর খোল, 3 জন মিলে ঢুকে ঘুমিয়ে পড়ি। রাত হলো, সকালে উঠে আবার গাড়িটা ঠেলতে হবে। হ্যাঁ, ওই দেখ, সিঁড়ি উঠে গেছে ওপর দিকে। হ্যাঁ রে, উঠবি নাকি? না না, এত পুরনো বাড়ির ওই সিঁড়ি ব্যবহার করা ঠিক হবে না, বিপদ বাড়তে পারে। ওই সিঁড়ি যদি কখনো ভেঙে পড়ে তখন আমরা সবাই একসঙ্গে মারা পড়ব। তার থেকে চল নিচের কোন ঘরটা খোলা আছে দেখি, ঢুকে পড়ি। তারা 3 জন বন্ধু মিলে নিচের একটা ঘর খুলে সেই ঘরে ঢুকে পড়ে এবং দেখে ঘরেতে একটা পুরনো তক্তপোষ এবং একটা ছোট টেবিল রয়েছে। তারা 3 জন তাদের নিজেদের মোবাইল ফোন, ওয়ালেট এবং গাড়ির চাবি সেই টেবিলে রেখে তক্তপোষে গিয়ে শোয়। হঠাৎ রক্তিম বলে ওঠে, এ ধুর, ভালো লাগছে না আমার। এই গরমের মধ্যে একটু স্নান না করলে ভালো লাগে না আমার। হ্যাঁ, এই বাড়িতে স্নান করার জন্য তোকে জল কে এনে দেবে রে, ভূত? না, চল না, একটু বেরিয়ে দেখি যদি কোনো ব্যবস্থা করতে পারি। আচ্ছা যা, তবে যা, আমি এই ঘরেই আছি। তোরা 2 জন মিলে দেখ, স্নান করার কোনো ব্যবস্থা করতে পারলে আমাকে ডাকিস, আমিও করে নেব একটু স্নান। তবে একটা সমস্যা, এখানে আসার পর থেকে না কোনো নেটওয়ার্ক পাচ্ছি না ফোনে। হ্যাঁ, এই গ্রামে তোর জন্য তো ওই সিম কোম্পানিগুলো নেটওয়ার্ক নিয়ে আসবে। তুইও না আজব কথা বলিস সব। এরপর রক্তিম এবং সায়ন 2 জন মিলে স্নান করার জন্য বেরিয়ে পড়ে। জমিদার বাড়ির পিছন দিকে যেতেই তারা দেখতে পায় একটা কুয়ো রয়েছে সেখানে। ওর পাশে রয়েছে একটা লোহার বালতি। একটু এগোতেই ওরা দেখতে পেল একটা পুকুর। এই সায়ন, শোন, ওই বালতিটা তুলে নিয়ে চল, পুকুর থেকে গিয়ে আমার সঙ্গে জল নিয়ে আসবি, চল। তারপর তারা 2 বন্ধু মিলে এক বালতি জল নিয়ে ওই ঘরে চলে আসে। আরে এইটুকু জলে কে স্নান করবে রে, জল তো আরও লাগবে। নিজে তো কিছুই করছিস না, নিজে জানা বালতি খোঁজ, খুঁজে নিয়ে জল ভর, আমাদের হুকুম করছিস কেন? বালতি তো একটাই পেলাম রে। চল আমার সঙ্গে, এখানে একটা বাথরুম খুঁজতে হবে। আর এই যে সায়ন, এমনিতে তুই ভূতের ভয়ে পাগল হয়ে যাচ্ছিস, তার উপর আবার আমাকে কথা শোনাচ্ছিস। হ্যাঁ, তুই এখান থেকে বেরো, কাল তোর হচ্ছে। তারপর রক্তিম এবং সায়ন সেই ঘরে ঢুকল এবং আদিত্য একা বাথরুমের খোঁজে উপরতলে উঠল। হঠাৎ উপরতল থেকে একটা আওয়াজ ভেসে এলো, উপরে চলে আয়, বাথরুম পেয়েছি। চল তবে ওপরে যাওয়া যাক। দাঁড়া, উঠবি না। কিন্তু কেন? এখানে সব কিছু স্বাভাবিক নয়। আদিত্য যখন ডাকে তখন একবার ডেকেও থেমে যায় না, ও বারবার ডাকতে থাকে।
অপেক্ষা কর, আদিত্য নিজে নিচে আসবে। কিছুক্ষণ পর আদিত্য নিচে নামলো। না রে, উপরে কোনো বাথরুম নেই। মানে তুই যে ডাকলি আমাদের। চল চল চল, এখান থেকে বেরিয়ে চল। দেখ ভাই, তোরা না নিজেও ভুল শুনেছিস, তার উপর আবার ভয়ও পাচ্ছিস। কই, আমি তো ওপর থেকে নেমে এলাম, কোনো ভূত তো আমায় ধরলো না। তোরা না 1 নম্বরের ভিতু ডিম, 1 নম্বরের ভিতু। আচ্ছা তাহলে চল তলায় খুঁজি। তারপর তারা বাথরুমের সন্ধান করতে থাকে। অনেকক্ষণ খোঁজাখুঁজি করার পর তারা একটা বাথরুমের সন্ধান পেয়েও যায়, যেখানে একটা পুরনো চৌবাচ্চা রয়েছে। চল, এখানেই আমরা সবাই স্নানটা সেরে নিই। প্রথমে সায়ন তুই যা, তারপর আমরা যাব। যথারীতি আদিত্যর কথায় সায়ন চলে যায়। স্নান করতে গিয়ে আদিত্য এবং রক্তিম পুরো বাড়িতে খুঁজতে থাকে যদি আর একটা স্নানের জায়গা পাওয়া যেত। হঠাৎ রক্তিম বলে ওঠে, এই ভাই, এখানে তো এতগুলো ঘর আছে, চল না যে কোনো একটা ঘর খুলি, তার মধ্যে আমরা না হয় স্নান করে নিই। ভেরি গুড আইডিয়া। যথারীতি আদিত্য এবং রক্তিম একটা ঘরকে খোলে, কিন্তু সেখানে কোনো রকম বালতি বা জল ধরে রাখার ব্যবস্থা না দেখতে পেয়ে তারা চিন্তায় পড়ে যায়। বলে, ভাই, ঘর না হয় খুললাম, কিন্তু স্নানটা করব কেমন করে? এখানে তো জল রাখারই কোনো ব্যবস্থা নেই। হ্যাঁ, ওখানে না হয় বালতি একটা আছে, কিন্তু এক বালতিতে স্নান করব কেমন করে? তো খুব চিন্তার বিষয়, বুঝলি। এমন সময় বাথরুম থেকে একটা ভয়ঙ্কর চিৎকার ভেসে আসে। বাঁচা বাঁচা বাঁচা, আমাকে বাঁচা। এই কি হলো বলতো? জলদি চল। তারপর আদিত্য এবং রক্তিম বাথরুমের সামনে গিয়ে দেখে বাথরুমের বাইরে সায়ন উল্টো হয়ে পড়ে আছে। তার আর কোনো জ্ঞান নেই। তাকে তুলে নিয়ে আসে সেই ঘরে যেখানে তারা প্রথমে এসে বসেছিল। তাকে ঘরে আনার পর তার মুখে জলের ঝাপটা দিতে থাকে। অনেকক্ষণ পর তার জ্ঞান ফিরলে সে বলে, ভাই ভাই, আমি এই বাড়িতে থাকবো না ভাই, এ বাড়ি ঠিক নয়। আমি আমি বলতে বলতে সায়ন আবার অজ্ঞান হয়ে যায়। কি হলো বলতো? কিছুই তো বুঝলাম না। আমি তো কিছু বুঝতে পারছি না রে, এর যে কি হয় তা কে জানে। বেশ কিছুক্ষণ পর আবার সায়নের জ্ঞান ফেরাতে সায়ন উঠে রক্তিমকে জড়িয়ে ধরে আর কাঁদতে কাঁদতে বলতে থাকে, রক্ত 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 রক্ত। আরে বাবা, তুই শান্ত হ, শান্ত হ আগে, তারপর শুনছি সব। শান্ত হ। তোর কি হয়েছে বলতো আগে? রক্ত ভর্তি রক্ত, মরে গেল মরে গেল মরে গেল। কোথায় রক্ত? কে মরে গেল? আর এসব তুই কি ভুলভাল বকছিস? তোর কি হয়েছে? আমি দেখলাম ওই চৌবাচ্চার ধারে হঠাৎ হঠাৎ কোত্থেকে একটা বাচ্চা এলো। তারপর সেই বাচ্চাটা চোখের নিমেষে চৌবাচ্চার মধ্যে পড়ে গেল। তারপর আমি চৌবাচ্চার সামনে গেলাম, মোমবাতি স্পষ্ট আলোয় দেখতে পেলাম চৌবাচ্চার জল রক্তে লাল হয়ে গেছে। আর সেই বাচ্চাটার কোনো খোঁজ আমি দেখতে পেলাম না। যে মুখ তুললাম, আমি দেখলাম বাথরুমের বিভিন্ন দিকে ছোট 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 বাচ্চার কাটা মুন্ডু, ছোট ছোট বাচ্চাদের হাত পা রক্তে মাখা একটা জায়গায় আমি দাঁড়িয়ে রয়েছি। আমি দরজা খোলার জন্য তখন আপ্রাণ চেষ্টা করছি, কিন্তু কোনোভাবেই খুলতে পারছি না। হঠাৎ করে আমার সবকিছু অন্ধকার হয়ে গেল। তারপর আর আমার কিছু মনে নেই। বুড়োর গল্পের প্রভাব তোর মধ্যে থেকে এখনো নামেনি।
তোকে যখন বাথরুম থেকে আমরা উদ্ধার করলাম তখন বাথরুমে কোনো বাচ্চা আমরা পাইনি, তোর বলা ওসব জিনিসও কিচ্ছু পাইনি। আর তোর মোমবাতি জ্বলে পুড়ে একেবারে নিভে গেছিল। ভাই তুই একটা কাজ কর, তুই এখানে শুয়ে ঘুমো। না রে আদিত্য, সায়ন মনে হয় সত্যিই বলছে। কেন বলতো? তুই আবার ভূত দেখলি নাকি? না, তবে তুই যখন উপরে উঠেছিলি তখন আমি এবং সায়ন দুইজনে স্পষ্ট শুনেছিলাম তুই আমাদেরকে উপর থেকে ডাকলি, কিন্তু তুই একবার ডেকে চুপ করে যাবার ছেলে নোস। তাই জন্য আমি সায়নকে বলি ওপরে না যাওয়ার কথা, কিন্তু তারপর যখন তোকে জিজ্ঞাসা করি তুই বললি তুই আমাদেরকে ডাকিসনি। এই বাড়িতে কিছু তো একটা ব্যাপার আছেই। দেখ ভাই, পুরনো বাড়ি, তার মধ্যে এত বড় বাড়ি, তোরা নিজেরাই কথা বলেছিস আর সেই কথা ইকো হয়ে এসেছে, আর তোরা সেটাই শুনেছিস। তোদের এসব ভয়গুলো না তোরা একটু বাদ দিবি। দেখ আদিত্য, এখান থেকে বেরিয়ে চ বলছি। এখানে থাকলে আমরা কেউ বেঁচে থাকবো না। আমি চললাম তোর ওই বাথরুমে স্নান করতে, দেখি তোর কোন ভূত আমার কি করে। আদিত্য স্নান করতে চলে যাওয়ার পর সায়ন এবং রক্তিম মিলে চুপ করে সেই ঘরে বসে থাকে। হঠাৎ সায়ন সেই নিস্তব্ধতা ভেঙে বলে ওঠে, আমরা যে জায়গায় ফেঁসে গেছি, আমরা এখান থেকে আর বেরোতে পারবো না। এখন আমাদের কাছে একটাই উপায় আছে, যদি কোনো রকমে ওই লেখা আমরা খুঁজে পেতে পারি তবেই আমরা বাঁচতে পারবো। কোন লেখা? ওই বৃদ্ধের কথা মনে আছে বলেছিল? মনে কর। হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। ওই পিশাচিনীকে তাড়ানোর মন্ত্র তো? চল ওপরের তলায়। সায়ন এবং রক্তিম মিলে উপরের ঘরগুলো খোঁজার জন্য যেই উপরে ওঠে, সঙ্গে সঙ্গে তারা দুজন চিৎকার করে ওঠে, কারণ তারা দেখতে পায় তাদের সামনে মৃত অবস্থায় পড়ে আছে আদিত্য, যার মাথা ফেটে রক্ত পড়ছে। সায়ন কোনো রকমে চিৎকার করে সেখান থেকে দৌড়ে নামতে যায়, আর হঠাৎ করেই দেখতে পায় তলা থেকে আদিত্য তাদের ডাকছে, পালা এখান থেকে বলে উপর থেকে তারা ঝাঁপ দিয়ে নামতে চায়, কিন্তু তার পাটা পিছলে যাওয়ায় সিঁড়ি দিয়ে গড়িয়ে পড়ে। হঠাৎ তাদের দুজনের চোখের সামনে থেকে আদিত্য উধাও হয়ে যায়। তারা দুজনে হতভম্ব হয়ে পড়ে থাকে। সায়ন দৌড়ে নিচে নেমে আসে এবং কোনো রকমে রক্তিমকে ওঠাবার চেষ্টা করে। রক্তিমকে না ওঠাতে পেরে সে কোনো রকমে তাকে টেনে বের করার সিদ্ধান্ত নেয়, তাই সে দৌড়ে চলে যায় দরজা খুলতে। কিন্তু দরজার সামনে গিয়ে তার মনে হয় দরজাটা যেন কত 100 বছরের পুরনো। এই দরজা কোনোভাবেই খোলা সম্ভব নয়। রক্তিম কোনো রকমে বলে ওঠে, ওই 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 লেখাটা খুঁজে বার কর, নইলে আমরা কেউ বেঁচে আর বেরোতে পারবো না এখান থেকে। আমরা কেউ বেঁচে বেরোতে পারবো না। সায়ন আদিত্যর দেহর পাশ দিয়ে কোনো রকমে দৌড়ে উপরে উঠে যায় এবং গিয়ে দেখে সেখানে 6টা পরপর ঘরে তালা ঝুলছে। কোনো রকমে প্রথম ঘরটার তালা ভাঙতে সে দেখতে পায় তার মধ্যে সারি সারি কঙ্কাল। তারপর সে দৌড়ে চলে যায় দ্বিতীয় ঘরে। দ্বিতীয় ঘর খুলতেই দেখতে পায় হাজার হাজার শিশুর কান্না। তখন তার মনে হচ্ছে যেন সমগ্র পৃথিবী থেকে সে যেন আলাদা এক দুনিয়ায় চলে এসেছে। তৃতীয় ঘর খুলতে যাবে এমন সময় একটা প্রচণ্ড টান অনুভব করে, যেন তাকে পিছন দিক থেকে কেউ টানছে। হাতে থাকা লোহার দণ্ডটাকে উঁচু করে তুলে ধরে এবং খুব গায়ের জোরে সেটা থেকে ছিটকে বেরিয়ে যায়। বেরিয়ে গিয়ে 3 নম্বর ঘরে ঢুকতেই সে দেখতে পায় মাঝখানে একটা আলমারি আছে। আলমারির তালা ভাঙতেই সায়ন সামনের দিকে ছিটকে পড়ে ও দেখতে পায় আলমারি থেকে খুব উজ্জ্বল একটা আলো বেরিয়ে আসছে। সেই আলোটা এতটাই উজ্জ্বল যাতে তার চোখ ধাঁধিয়ে যাচ্ছে। কোনো রকমে সায়ন চেষ্টা করতে থাকে সেই উজ্জ্বল আলোটাকে পার করে সামনে তাকানোর। কিছুক্ষণ পর সায়ন অনুভব করে ও একটা গ্রামে রয়েছে। গ্রামে দেখা যাচ্ছে দিনের বেলা, কিন্তু সেই গ্রামে কোনো আনন্দ নেই। প্রত্যেকটা ঘরে মানুষ কাঁদছে। সব ঘরে হাহাকার, কারোর মৃত্যুর জন্য, কারোর খাদ্যের জন্য। কারো ঘরে খাবার নেই তো কারো ঘরে মানুষ নেই। এই যেন এক বিভীষিকা। হঠাৎ সে দেখতে পায় সামনে থেকে ছুটে আসছে একদল ইংরেজ সেনা।
তারা এসে দাঁড়িয়ে পড়ে ঠিক একটা বড় বাড়ির সামনে। সায়ন ভালো করে লক্ষ্য করে বুঝতে পারে সেই বড় বাড়িটাই হলো জমিদার বাড়ি। জমিদার বাড়ি থেকে বেরিয়ে আসছে একজন লোক, দেখতে অবিকল রাজার মতো। যেমন তার পোশাক তেমন তার রূপ। তার কোমরে গোঁজা আছে তলোয়ার। আর সেই জমিদার ইংরেজ সেনাদের সঙ্গে দাঁড়িয়ে অনেকক্ষণ কথাবার্তা বলার পর ইংরেজ সেনা চলে যায়। তারপর সেই জমিদার একটা সাদা ঘোড়ার পিঠে চড়ে বেরিয়ে পড়ে। বেরোনোর সময় কোমর থেকে তলোয়ারটা বের করে নেয়। গ্রামে সেই রাস্তা দিয়ে চলতে চলতে হাতের কাছে যাকে পায় যেন কচু কাটার মতো কেটে ফেলতে থাকে। হঠাৎ করে তার সামনে চলে আসে এক নারী। ঘোড়া থামিয়ে কোমরে তলোয়ারটা গুঁজে নেয় এবং সেই নারীর চুলের মুঠি ধরে তাকে টানতে টানতে নিয়ে চলে যায় জমিদার বাড়িতে। নিয়ে আসার পর তাকে নিয়ে যাওয়া হয় উপরের তলায় এবং একটি ঘর খুলে তাকে ছুঁড়ে ফেলে দেওয়া হয়। সেই ঘরে এসে আগে থেকেই উপস্থিত ছিল একজন তান্ত্রিক। তান্ত্রিক বলে ওঠে, ওকে এখনই মেরে ফেলতে হবে। ওকে মেরে ফেলা সম্ভব হলে তবে আমি তার দেহের মধ্যে পিশাচিনীকে স্বাগত জানাতে পারবো। তখন সেই জমিদার চিৎকার করে বলে ওঠে, আমি রুদ্রনারায়ণ দত্ত। মানুষ মারা আমার কাছে কোনো ব্যাপার নয়। আমি 2 হাতে মানুষ খুন করতে পারি। এই বলে তার ঘরে রাখা একটা ছুরি তুলে নেয় এবং সেই নারীর গলা কেটে ফেলে। সেই মৃত নারীর গলা থেকে রক্ত ঝরতে থাকে এবং সেই তান্ত্রিক সেই রক্ত হাতে তুলে নেয় এবং আগুনে সেই রক্তকে আহুতি দেয়। তারপর শুরু হয় এক বিরাট মহাযজ্ঞ। হঠাৎ সমস্ত যজ্ঞ থামিয়ে তান্ত্রিক বলে ওঠে, দেখো, এই পিশাচিনীকে ডেকে আনা খুবই সহজ, কিন্তু একে তুমি কোনোদিনও তাড়াতে পারবে না। এমনকি এই পিশাচিনী আসার পর তুমি যদি একদিনও এর খাদ্যের অভাব ঘটাও, সেদিনই তোমার শেষ দিন হবে। আমি তোমাকে একে তাড়ানোর মন্ত্র শিখিয়ে দেব, কিন্তু তুমি সেই মন্ত্র ব্যবহার করে কোনোদিনও একে তাড়াতে পারবে না। এবার বলো তুমি কি আনতে চাও ওই পিশাচিনীকে? আমার কাছে কোনোদিন খাদ্যের অভাব হবে না। আমার কাছে আজ পর্যন্ত কারো খাবার অভাব হয়নি। ওই পিশাচিনীর অভাব হবে না। কিন্তু আমি ওই ইংরেজ সরকারের দাসত্ব করব না। ওই পিশাচিনী যদি আমাকে ইংরেজ সরকারের কাছ থেকে মুক্তি দিতে পারে, তবেই আমি ওকে আনব। মুক্তি তোমায় দিয়ে দেবে ও, কিন্তু তুমি ওর খাবার জোগাতে পারবে তো? আপনি ওকে ডেকে আনুন। ওর খাবার জোগানোর দায়িত্ব আমার। এরপর আবার শুরু হয় সেই মহাযজ্ঞ। সেই যজ্ঞ চলতে চলতে হঠাৎ ঘরের মধ্যে শুরু হয়ে যায় একটা মারাত্মক ঝড়। সেই ঝড়ে সমস্ত কিছু ওলটপালট হয়ে যেতে শুরু করে। হঠাৎ করে সেই মৃত মেয়েটির শরীর ভাসতে থাকে শূন্যে এবং সব কিছু শান্ত হয়ে যায় এবং মেয়েটির মৃতদেহ নিচে পড়ে যায়। কিছুক্ষণ পর সেই মেয়েটি হঠাৎ জেগে ওঠে এবং তার ভেতর থেকে একটা পৈশাচিক কণ্ঠ বেরিয়ে আসে, খাবার খাবার, আমি ক্ষুধার্ত। তান্ত্রিক তার সামনে থাকা মধুর পাত্রটি পিশাচিনীর সামনে এগিয়ে দেয়। পিশাচিনী এই মধুটিকে নিমেষের মধ্যে খেয়ে নিয়ে আবার চিৎকার করে ওঠে, আমি ক্ষুধার্ত, আমার খাবার চাই, আরো খাবার চাই। তান্ত্রিকের সামনে থাকা একটা পাত্র যার মধ্যে রাখা আছে সুরা, সেই সুরার পাত্রটি তার সামনে এগিয়ে দেয়। সেই সুরাটিও এক নিমেষে সে খেয়ে ফেলে এবং আবারও চিৎকার করে বলে ওঠে, বলছি না সেই থেকে আমার খাবার চাই আমার। তান্ত্রিক তখন তার পাশে বসে থাকা একটা মোড়ক তার সামনে এগিয়ে দেয়। পিশাচিনী সেই মোড়কের মাথাটাকে কামড়ে ধরে ছিঁড়ে দেয় এবং সেই রক্তটাকে পান করতে থাকে। তার মুখ দিয়ে গা দিয়ে রক্ত গড়িয়ে পড়ে এবং সমস্ত রক্ত খেয়ে ফেলার পর চেটে চেটে খেতে থাকে পড়ে থাকা রক্ত। তারপর সেই মোড়কের পড়ে থাকা মাথাটাকে তুলে চিবিয়ে চিবিয়ে খেতে থাকে। তার হাতে পড়ে থাকা মোড়কের সম্পূর্ণ দেহটা ছিঁড়ে ছিঁড়ে খেতে থাকে।
তারপর শান্ত হয়ে বলে ওঠে, আমি কাজ করে দেব, আমি সব কাজ করে দেব, কিন্তু আমার রোজ খাবার চাই। আমি এখন বিশ্রাম নেব। তান্ত্রিক এবং জমিদার ঘর থেকে বেরিয়ে যায়। বেরিয়ে যাওয়ার পর তান্ত্রিক বলে ওঠে, প্রতিদিন ওর জন্য প্রচুর পরিমাণে মাংস এবং রক্তের বন্দোবস্ত তুমি করে রাখবে, এবং প্রতিদিন খুব কম করে 5টি শিশু ওকে খাদ্য হিসেবে তুমি দেবে, না হলে ওকে বশ মানাতে পারবে না। আর এই নাও, এই যে। বলে জমিদারের দিকে একটা লাল কাপড়ে মোড়া পুঁথি এগিয়ে দেয় এবং বলে, এতে পিশাচিনীকে তাড়ানোর মন্ত্র লেখা আছে, কিন্তু তুমি এই মন্ত্র পড়ে পিশাচিনীকে তাড়াতে পারবে না। আমার কখনো প্রয়োজন হবে না। এরপর জমিদার গ্রাম থেকে প্রতিদিন বিভিন্ন চাষিদের এবং 5টি করে শিশুকে নিয়ে আসতে শুরু করে। আর জমিদার বাড়ির বাথরুমে সেই চৌবাচ্চার মধ্যে চাষিদের কেটে তাদের রক্ত সেই চৌবাচ্চায় ভরে দিত। তাদের দেহগুলো পড়ে থাকতো এক পাশে, আর সেই চৌবাচ্চার উপরে বসিয়ে দেওয়া হতো সেই শিশুদেরকে। পিশাচিনী প্রতিদিন সেই জায়গায় ঢুকত এবং সেই রক্ত, সেই মরদেহ এবং সেই শিশুদেরকে চিবিয়ে চিবিয়ে খেত। কিন্তু জমিদার বুঝতে পারেনি একটা গ্রামে যত জনসংখ্যা আছে সব একদিন শেষ হয়ে যাবে। সেদিন ঠিক কি হবে? এই ঘটনাই ঘটল কিছু মাস পর। গ্রামে তখন আর কোনো লোক উপস্থিত নেই। সেই দিন জমিদার আর কোনো লোককে ধরে আনতে পারল না, কিন্তু পিশাচিনীকে তো খাবার দিতেই হবে। তাই সেদিন পিশাচিনী সেই জমিদারকেই খেয়ে নেয়। কিন্তু তারপর থেকে সেই গ্রামে আর কোনো লোককেই দেখা যায় না। হঠাৎ করে সমস্ত ঘরে আলো যেন কমে যায় এবং ঘরটা আবার অন্ধকার হয়ে যায়। সায়ন যেন এতক্ষণ কোথায় একটা হারিয়ে গিয়েছিল। আবার তার ঘোর কাটতে সে দেখতে পায় তার আশেপাশে শুধুই অন্ধকার। পকেট থেকে দেশলাই বার করে সেটা জ্বালিয়ে তার পাশে পড়ে থাকা মোমবাতিটা পেয়ে যায়। মোমবাতিটা জ্বালিয়ে পুঁথিটা দেখতে পায়। পুঁথির ভাষা ছিল পুরাতন সংস্কৃততে লেখা। সে লেখা সে পড়তে পারবে না, কিন্তু এই পুরাতন সংস্কৃত ভাষা রক্তিম পড়তে জানে। তাই জন্য সে পুঁথিটাকে আগলে ধরে কোনো রকমে সেই ঘর থেকে বেরোনোর চেষ্টা করে। বেরোনোর সময় হঠাৎ সে দেখতে পায় ঘরের দেওয়ালে রক্ত পড়ছে, হাজার হাজার শিশু কাঁদছে, লক্ষ লক্ষ নারী চিৎকার করছে, কত পুরুষের আর্তনাদ তার মধ্যে সে শুনতে পায়। কোথা থেকে যেন এক তান্ত্রিক মন্ত্র পড়ে যাচ্ছে। সমস্ত কিছুকে উপেক্ষা করে সে শুধু নিচে নামতে চেষ্টা করছে। নিচে নামার সময় সে শুধু একটাই শব্দ শুনতে পেল, এই পুঁথি যে পড়বে সে নিজেও মারা যাবে। তারপর কোনো রকমে সায়ন নিচে নেমে আসে এবং বলে, ভাই এই দেখ, এই পুঁথি পুরনো সংস্কৃত ভাষায় লেখা। এই ভাষা একমাত্র তুই পড়তে পারবি, দেখ। রক্তিম পুঁথিটা হাতে নিয়ে পড়তে শুরু করবে এমন সময়, না পড়িস না, আমার কানে একটা কথা ভেসে এলো। এই পুঁথি যে পড়বে সে নিজেও মারা পড়বে। আর আমি সমস্ত ইতিহাসটা নিজের চোখে দেখেছি। তুই এটা পড়িস না। এমনিও মারা পড়বি, যদি কোনোভাবে বাঁচা যায় সেই রাস্তা দেখ। কিন্তু ওই বুড়ো লোকটা যে বলেছিল জমিদার নিজে মন্ত্র লিখে রেখে গেছিল এবং গ্রামবাসী নাকি অসুস্থ হয়ে মারা গিয়েছিল, কিন্তু আমি নিজের চোখে দেখেছি সমস্ত গ্রামবাসীকে হত্যা করা হলো এবং ওই পুঁথি তান্ত্রিক নিজের হাতে লিখেছিল। ওইসব ভাববার সময় এখন আমাদের হাতে নেই। ওই বুড়ো কি বলতে যে কি বলেছে, কি বুঝতে কি বুঝেছে আমার জানা নেই। আমি শুধু চাই এখনই পুঁথিটা পড়তে। বলে সায়নের হাত থেকে পুঁথিটা ছিনিয়ে নেয় এবং পড়তে আরম্ভ করে। হঠাৎ করে সেই বাড়ির মধ্যে চলতে শুরু করে মারাত্মক পরিমাণে হাওয়া, যার কোনো দিক নেই। হঠাৎ করে সায়ন দেখতে পায় ওপর থেকে একটা লোহার দণ্ড হাওয়ায় ভেসে আসছে। হঠাৎ উপর থেকে ভেসে আসে এক পৈশাচিক কণ্ঠ, আমাকে তাড়ানো
অত সহজ নয়। আমাকে তাড়াতে গেলে নিজেকে মরতে হবে, তবুও আমি যাব না। আমার খিদে মিটছে না, আমার খাবার চাই, আরো খাবার, আরো খাবার চাই। সায়নের চোখের পলকে হঠাৎ সেই দণ্ডটা রক্তিমের মাথা ভেদ করে বেরিয়ে যায় এবং রক্তিম সেখানে পড়ে যায়। সায়ন ভালো করে লক্ষ্য করে বুঝতে পারে রক্তিম সম্পূর্ণ পুঁথিটা পড়া শেষ করতে পারেনি, তার আগেই ও মারা গেছে। তার মানে সেই পিশাচিনীর ঘোর এখনো কাটেনি। হঠাৎ ওপর থেকে আবার সেই পৈশাচিক কণ্ঠ ভেসে আসে, ওই দুজন মরেছে, এবার তুইও মরবি, আমাকে তাড়াবি? হ্যাঁ, এত বড় সাহস! আমি তোকে ছাড়বো না, ছাড়বো না আমি তোকে। তখন সায়ন সেই অত বড় প্রাসাদে একা বসে আছে। সায়নের মুখে তখন রক্তিমের রক্ত লেগে আছে। সেই রক্ত দেখে সায়ন ভয়ে চিৎকার করে ওঠে, দৌড়ে দরজার কাছে যেতে থাকে। কোনো রাস্তা না পেয়ে তার হঠাৎ মনে পড়ে যায় সেই বাথরুমের একটা ছোট জানলা আছে। বাথরুমে যেতে গিয়ে হঠাৎ করে তার চোখ ওপরে পড়তেই সে অবাক হয়ে যায়। ও দেখতে পায় আদিত্যর দেহটাকে কেউ যেন ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। ও আরও ভয় পেয়ে যায় এবং দৌড়ে বাথরুমে গিয়ে দেখতে পায় বাথরুমের মধ্যে রক্ত আর ছোট ছোট শিশুদের মরদেহ ভর্তি। সব কিছুকে উপেক্ষা করে বাথরুমের জানলা দিয়ে কোনো রকমে এক লাফ দেয় এবং বাইরে ছিটকে পড়ে। বাইরে পড়ে গিয়ে তার প্রচণ্ড জোরে আঘাত লাগে। কোনো রকমে উঠে দাঁড়িয়ে সে দৌড়তে শুরু করে। ঠিক এমন সময় দরজার কাছে দেখতে পায় রক্তিম এবং আদিত্য দাঁড়িয়ে আছে। আমি বাঁচতে চাই, আমাকে যেতে দাও। আমি 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 বাঁচতে চাই, আমি বাঁচতে চাই, আমাকে যেতে দাও, আমাকে যেতে দাও। আমরাও বাঁচতে চেয়েছিলাম, তিনজন একসাথে যখন এসেছি তখন একসাথেই মরব। এরপর সায়ন দৌড়তে থাকে। বাড়ির চারদিকে শুরু হয়ে যায় মারাত্মক পরিমাণে হাওয়া, দিক বিদিক জ্ঞান শূন্য হাওয়া। হঠাৎ করে বাড়ির ওপর থেকে একটা মোটা ইঁট সায়নের কোমরে এসে আঘাত করে। সায়ন ছিটকে পড়ে যায় এবং চিৎকার করে ওঠে, বাঁচাও, বাঁচাও, বাঁচাও। সায়ন উঠে দাঁড়িয়ে আবার দৌড়তে শুরু করে এবং হঠাৎ করেই দেখতে পায় তার সামনে রাজ পোশাকধারী একজন পুরুষ দাঁড়িয়ে আছে। সেই পুরুষের কোমরে আছে একটা তলোয়ার। সায়ন বুঝতে পারে এই রাজ পোশাকধারী পুরুষ আর কেউ নয়, রুদ্রনারায়ণ দত্ত। সায়ন তার সামনে দুটো হাত জড়ো করে বসে পড়ে বলে, আমাকে আমাকে যেতে দাও, আমি বাঁচতে চাই, আমি মরতে চাই না, আমায় যেতে দাও, আমায় যেতে দাও। আমি জীবিত থাকাকালীন কোনোদিন কাউকে ছাড়িনি, তোকে আজ আমি কি করে ছাড়বো? বলে তলোয়ারটা চালাতে যাবে এমন সময় সায়ন পাশ দিয়ে বেরিয়ে পালিয়ে যায়। সায়ন দৌড়তে থাকে। অনেকক্ষণ দৌড়ানোর পর সে একটা জায়গায় গিয়ে পৌঁছয় যেখান থেকে ওর বেরোনো অসম্ভব। সায়ন সেই জায়গা থেকেও বেরিয়ে পড়ে এবং আবারও দৌড়তে শুরু করে। বেশ কিছুক্ষণ দৌড়ানোর পর সায়ন দেখতে পায় ও যেখান থেকে দৌড়ানো শুরু করেছিল ঠিক সেইখানেই এসে আবার থেমে গেছে। অর্থাৎ ও কোনো চক্রের মধ্যে আটকে পড়েছে, যার থেকে মুক্তি পাওয়ার রাস্তা ওর জানা নেই। সায়ন চেষ্টা করতে থাকে সেই বট গাছটাকে খুঁজে বের করার, কিন্তু বৃথাই হলো সায়নের সমস্ত চেষ্টা। প্রায় 2 ঘন্টা ধরে খোঁজার পর ক্লান্ত হয়ে সায়ন রাস্তার মাঝখানে বসে পড়ে। হঠাৎ যেন তার মনে হয় তার পিছনে কেউ এসে দাঁড়িয়েছে। মুখটা ঘোরাতেই সে দেখতে পায় একটি এলোমেলো চুলের মহিলা দাঁড়িয়ে আছে। সায়নের আর বুঝতে বাকি রইল না যে এই হলো সেই পিশাচিনী। সায়ন হাত দুটো জড়ো করে কাঁদতে কাঁদতে বলতে থাকে, আমায় ছেড়ে দাও, আমায় ছেড়ে দাও, আমি বাঁচতে চাই, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। আমার খিদে মিটছে না, আমি বহুদিন ধরে খেতে পাই না, আজ আমি খাবার পেয়েছি, আমি এত সহজে তোকে ছাড়বো না। বাঁচাও আমাকে, তুমি আমার 2 বন্ধুকে হত্যা করেছো, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও।
বলে সায়ন দৌড়তে শুরু করে। সায়নের সামনে দিক বিদিক শূন্য হয়ে আসে। সায়ন পাগলের মতো রাস্তা দিয়ে দৌড়তে থাকে, কিন্তু কোনো দিক ও খুঁজে পায় না। অনেকক্ষণ পর ক্লান্ত হয়ে যেই একটু দাঁড়িয়েছে, সঙ্গে সঙ্গে দেখতে পায় তার সামনে সাদা ঘোড়ায় চেপে সেই জমিদার এগিয়ে আসছে, হাতে সেই তলোয়ার নিয়ে। সায়নকে দেখতে পেয়েই সে তলোয়ার চালিয়ে দেয়। সায়নের ধর থেকে মাথা আলাদা হয়ে যায়। সেই পিশাচিনী ধীরে ধীরে সেই তিনজনের মরদেহ খুব আনন্দের সঙ্গে খেয়ে ফেলে। সম্পূর্ণ গ্রামে বয়ে যেতে থাকে এক পৈশাচিক হাসি, এক পৈশাচিক আনন্দ ভেসে বেড়াতে শুরু করে সমস্ত গ্রাম জুড়ে। আবার বেশ কিছুদিন পর সেই গ্রামের রাস্তা দিয়ে একটা গাড়ি চলে যাচ্ছে। হঠাৎ করে গ্রামের সামনে আসতেই গাড়িটা খারাপ হয়ে যায়। গাড়িতে উপস্থিত ছিল তিনজন। তাদের মধ্যে প্রথমজন গাড়ি থেকে নেমে পড়ে এবং বলে, ধুর, বিরক্ত লাগে। এই গাড়িটাকে নিয়ে না আর ভালো লাগে না আমার, বিরক্তকর। এই গাড়িটা আমাকে জ্বালিয়ে খেলবে একেবারে। কবে যে মুক্তি পাবো এটা থেকে কে জানে। চলতে চলতে রাস্তার মাঝেই থেমে যায়, আর ভালো লাগে না। কি হলো রে, কি হয়েছে? কি আর হবে, সেই পুরনো সমস্যা, গাড়ি আবার বিগড়েছে। এখন মেকানিক পাবি কোথায়? এই এত রাত্রে কোন না কোন গ্রামে এসে ফেসে গেলাম। এই গাড়িটা নিয়ে তুই যে কেন বেরোস আর ভালো লাগে না। এই গরমের মধ্যে গাড়ি থেকে বের হতো। এই গরমের মধ্যে গাড়ির মধ্যে বসে এরকম চিৎকার করিস না, বিরক্তিকর লাগছে। তারপর তারা তিনজন গাড়ির বাইরে বেরিয়ে দাঁড়িয়ে থাকে এবং হঠাৎ তৃতীয় জন বলে ওঠে, ওই খালের পাড়ে দেখ, কত চার চাকা গাড়ি পড়ে আছে। ওগুলো কাদের গাড়ি বলতো? হ্যাঁ, কত গাড়ি যে এখানে অ্যাক্সিডেন্ট হয় কে জানে। পুলিশ প্রশাসন খোঁজখবর নেয় নাকি? এসব জায়গায় কোনো খোঁজখবর কেউ রাখবে না। এখন তুই শুধু চিন্তা কর যে গাড়িটাকে আমি সরাবো কেমন করে, আর কোথায় সরাবো। দেখ, সামনে একটা রাস্তা চলে গেছে। হ্যাঁ, দেখতে তো পাচ্ছি, কিন্তু এই রাস্তা দিয়ে গেলে আমি মেকানিক কি পাবো? না, মেকানিক হয়তো পাবি না, কিন্তু রাত্রে একটা খাবার জায়গা পাবি। হ্যাঁ, এটা কিন্তু ঠিক বলেছে। চল, আমরা একটা কাজ করি, এই গাড়িটা এইখানেই থাক, আমরা এগাই। তারপর তারা তিনজন সেই গ্রামের রাস্তা দিয়ে হাঁটতে শুরু করে। হঠাৎ করে তারা শুনতে পায় তাদের পেছনে কেউ একজন ডাকছে। পিছনে ফিরে তারা দেখতে পায় একজন বৃদ্ধ লোক তাদের ডেকে বলছে, দেখো, নিজের ভালো চাইলে এই গ্রাম থেকে এখনই বিদায় নাও। এই গ্রামে রাত কাটিও না, এখান থেকে বিদায় নাও। তোমরা এখান থেকে পালিয়ে যাও, পালিয়ে যাও বলছি, পালিয়ে যাও, পালিয়ে যাও। বলতে বলতে সেই বৃদ্ধ লোক কোথায় যেন অদৃশ্য হয়ে যায়। আমি গ্রামে ঢুকে থেকে কোনো লোককে দেখতে পেলাম না, কিন্তু কি কপাল দেখ, কোথা থেকে একটা পাগল চলে এলো আর এসে বলে গেল গ্রামে নাকি আমরা বলি হব। যত সব পাগলামি। ছাড় তো, ভালো লাগছে না। কোনো জায়গা পেলে আজকে রাতে একটু বিশ্রাম করে নেব। অনেকক্ষণ হাঁটার পর তারা দেখতে পেল সেই জমিদার বাড়িটা। আরে বাস, এই রাজবাড়িটা দেখতে দারুণ তো। সত্যি, জমিদার বাড়িটা দেখতে অসাধারণ।